সবিতার বিয়ে ঠিক হয়ে গেলে সে হাতে মেহেন্দি পরা নিয়ে খুব চিন্তা করতে থাকে, কারণ ছোটবেলা থেকেই সে কোনোদিনও নিজের হাতে মেহেন্দি পরেনি। তার হাতে এরকম মেহেন্দি না পরারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছিল। মা, কালকে আমার বিয়ে আর আজকে আমাকে হাতে মেহেন্দি পরাতে আসবে, কিন্তু আমি কিছুতেই মেহেন্দি পরতে চাই না। মা, তুমি তো ভালো করেই জানো যে মেহেন্দি পরলে আমার খুব সমস্যা হয়। হ্যাঁ রে মা, আমি তো জানি, কিন্তু তোর শাশুড়ি যদি আবার আবদার করে তাহলে তুই কি করবি? উনি আমাকে বারবার বলেছেন যেন নতুন বউয়ের 2 হাত ভরে মেহেন্দি পরা থাকে, তাই আমি ওনাকে আর কিছু বলতে পারিনি। আমি আমার হাতে মেহেন্দি ছোঁয়াতে পর্যন্ত পারবো না। ছোটবেলা থেকে মেহেন্দির গন্ধ নাকে আসলে আমার গা ভীষণ গোলায়, তার উপর মেহেন্দির গন্ধে আমার খুব অ্যালার্জি হয়। একবার যদি মেহেন্দির গন্ধ নাকে যায় তাহলে আমি হাসতে শুরু করলে আর 2 সপ্তাহের আগে আমার হাঁচি থামবে না। আমি কি করব বলো? আমি জানি তোর মেহেন্দির গন্ধে অ্যালার্জি আছে, কিন্তু আমাকে তোর শাশুড়ি মা বলেছে যে বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি ভীষণ শুভ, আর মেহেন্দি না পড়লে ওনার সংসারে অমঙ্গল হবে। তাই আমি ওনাকে তোর মেহেন্দির গন্ধে অ্যালার্জির ব্যাপারটা বলতে পারিনি। আর উনি তুই একথাও বলেছেন যে তোর হাতে মেহেন্দিতে বড় বড় করে ওনার ছেলের নাম যেন লেখা থাকে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে মেহেন্দি পরবো, কারণ আমি চাই না যে মেহেন্দি না পরার কারণে আমার বিয়েটা ভেঙে যাক। অরিন্দম খুব ভালো ছেলে, আমি মেহেন্দি পরে ওর নাম আমার হাতে লিখবো। এমন সময় পিয়ালি দেবী অর্থাৎ সবিতার হবু শাশুড়ি মা পিয়ালির মাকে ফোন করে। এই চুপ কর, তোর হবু শাশুড়ি মা আমাকে ফোন করছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিদি বলুন, আপনার শরীর ভালো আছে? আর আমার হবু জামাই বাবা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। বিয়ের তোড়জোড় কেমন চলছে? ও হ্যাঁ, আপনাকে আসল কথাটা বলতেই ভুলে গেছি। আমি আমার পাশের বাড়ির পার্লারের পরমাকে বলে দিয়েছি আজকে আপনার মেয়েকে মেহেন্দি পরাতে। ও হয়তো একটু পরেই আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। পরমা খুব সুন্দর মেহেন্দি পরায়, আর ও ব্রাইডাল ডিজাইন মেহেন্দি পরাতে একেবারে ফেমাস। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার হবু বৌমা আমার সামনেই আছে। এই নিন, আপনি সবিতার সঙ্গে কথা বলুন। সবিতা, এই নে তোর শাশুড়ি মা কি বলছে শোন। সবিতা কানে ফোন নিয়ে নিজের শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে থাকে। হ্যাঁ মামনি, বলো। সবিতা, তুমি পরমার কাছ থেকে 2 হাত ভরে মেহেন্দি পরো, কিন্তু আর পারলে 2 পায়ে পর্যন্ত মেহেন্দি পরে নিও, কারণ তুমি তো খুব ভালো করেই জানো যে আমি শুভ অশুভ খুব মেনে চলি। আর আমাদের বাড়িতে বিয়ের সময় মেহেন্দি না পরলে অঘটন ঘটে যেতে পারে। তাই আমি চাই তুমি একেবারে বেশ ভারী ডিজাইনের মেহেন্দি নিজের হাতে পরো। তোমার হাত আর পায়ের কোনো অংশ যেন ফাঁকা না থাকে, কেমন? আচ্ছা মামনি, তাই হবে। আমি বেশি বেশি করে ডিজাইন দিয়ে নিজের হাতে আর পায়ে মেহেন্দি পরে নেব। হ্যাঁ, আর বিশেষ করে নিজের আঙুলের মাথাগুলো যেন ফাঁকা রেখো না, আঙুলগুলোতে নোয়া করে নিও, ঠিক আছে? এই কথা বলে পিয়ালি দেবী ফোন রেখে দেয়। নিজের হবু শাশুড়ি মায়ের মুখে 2 হাত ভরে মেহেন্দি পরার কথা শুনে সবিতার মনে অ্যালার্জি হওয়ার ভয় আরো ঝাঁকিয়ে বসে। তার মা তাকে ভয় পেতে বারণ করলেও সবিতার মন থেকে ভয় যেতেই চায় না। শোন, বিয়ের কাজ কতদূর এগোলো আমাকে দেখতে হবে, আর তুই এরকম ভয়ে মুখ শুকিয়ে ঘুরে বেড়াস না। তোর হবু শ্বশুরবাড়ির লোক যদি আবার তোকে ফোন করে তাহলে ভুলেও কিন্তু তোর মেহেন্দিতে অ্যালার্জি আছে এই বিষয়টা বলে ফেলিস না। আসলে তারা ভাবে যে যদি অরিন্দম এবং তার মা জানতে পারে সবিতা পায়ে এবং হাতে মেহেন্দি পরতে পছন্দ করে না, তাহলে তারা এটাই ভাবতে পারে যে মেয়ের অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, আর হবু বউয়ের এই বিয়েতে সম্মতি নেই, তাই সে মেহেন্দি পরতে চাইছে না। সেই কারণে সায়ন্তিকা দেবী সবিতাকে মেহেন্দিতে অ্যালার্জির ব্যাপারে সত্যি কথা বলতে বারণ করে দেয়। সায়ন্তিকা দেবী তার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক সেই সময় অরিন্দম সবিতাকে ফোন করে। হ্যালো কবিতা, আমি শুনছিলাম মা তোমাকে মেহেন্দি পরার কথা বলছিল। তুমি কিন্তু ভালো করে মেহেন্দি পরে নিও, কেমন? আর আমার নামটা যখন মেহেন্দির মধ্যে লেখাবে তখন এমন ভাবে লেখাবে যাতে আমি স্পষ্টভাবে দেখতে পারি কিন্তু। না, আমি বেশি বড় বড় করে মেহেন্দিতে তোমার নাম লেখাবো না। আমি পরমাকে বলে দেব আমার মেহেন্দি ডিজাইনের মধ্যে তোমার নামটা যেন একদম ছোট ছোট করে লিখে দেয়। আর তুমি যখন আমাকে বিয়ে করতে আসবে তখন তুমি নিজেই নিজের নামটা খুঁজে নেবে। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আর আমি শুনেছি জানো যে মেয়েদের হাতের মেহেন্দির রং যত গাঢ় হয় ততই তার স্বামী তাকে তত বেশি ভালোবাসে। আর আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সেই কারণে তোমার মেহেন্দির রং অনেক গাঢ় লাল হবে, দেখো। আর তার সাথে সাথে আমার হাঁচি কাশিও হবে। হে ঈশ্বর, তুমি আমাকে কোন ঝামেলায় ফাঁসিয়ে দিলে। সকলে বিয়ের আগে কত সুন্দর হাতে মেহেন্দি পরে, আর আমার কিনা মেহেন্দির গন্ধে অ্যালার্জি। কি হলো, কথা বলতে বলতে কোথায় হারিয়ে গেলে? তুমি এখন মেহেন্দি পড়ো, আমি ফোন রাখছি, ঠিক আছে? বিয়ের আগে তোমার সাথে আর কথা বলা হবে না, কেননা মেহেন্দি পড়া শুরু করলে ওই মেহেন্দি হাতে তুমি আর ফোনটা রিসিভ করতে পারবে না, ঠিক আছে? টাটা।
আচ্ছা আচ্ছা, টাটা। এই বলে সবিতা ফোনটা কেটে দেয়। একটু পরেই পরমা সবিতার হাতে মেহেন্দি পরাতে চলে আসে। পরমার হাতে নানান রকম মেহেন্দি এবং মেহেন্দির ডিজাইনের বই দেখে সবিতা ভয়ের চোটে ঘামতে শুরু করে দেয়। নতুন বউকে মেহেন্দির গন্ধে ঘামতে দেখে পরমা একটু অবাক হয়। কি হলো, তুমি ঘামছো কেন? মেহেন্দি ডিজাইন নিয়ে কোনো চিন্তা করছো নাকি? একেবারে চিন্তা করো না, তোমার মেহেন্দি ডিজাইন ভালোই হবে। আমি তোমার হাতে পায়ে খুব সুন্দর করে ডিজাইন করে দেব, কারণ পিয়ালি কাকিমা আমাকে সব বুঝিয়ে বলেই দিয়েছে। না না, আমি তোমার মেহেন্দি পরানো নিয়ে কোনো সন্দেহ করছি না। আমি ফেসবুকে দেখেছি তুমি খুব ভালো মেহেন্দি পরাও, কিন্তু আমার সমস্যা তো অন্য জায়গায়। হ্যাঁ, সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার কোনো সমস্যা হচ্ছে। বিয়ের আগে ভালো করে ফেসিয়াল করাওনি নাকি? মুখ চোখ কেমন কালো হয়ে গেছে। তুমি চাইলে কিন্তু আমি তোমাকে ভালো করে ফেসিয়ালও করে দিতে পারি। না না, আমি ফেসিয়াল করেছি তো। আসলে মেহেন্দির গন্ধে আমার ভীষণ হাঁচি পাচ্ছে, কারণ আমার মেহেন্দিতে হাঁচি। এভাবেই কথা বলতে বলতে সবিতার হাঁচি শুরু হয়ে যায়। নতুন বউকে এভাবে হাঁচি করতে দেখে পরমা বুঝে যায় যে তার মেহেন্দির গন্ধে অ্যালার্জি আছে। এ কি, তোমার তো দেখছি মেহেন্দির গন্ধে ভীষণ অ্যালার্জি। কি সাংঘাতিক ব্যাপার! এখন আমি তোমার হাতে পায়ে মেহেন্দি পরাবো কি করে? আর বিয়েতে যদি নতুন বউ হাতে মেহেন্দি না পরে, তাহলে লোকে তো অনেক রকমের কথা বলবে। এমন সময় পিয়ালি দেবীর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে নানান রকমের আত্মীয় স্বজন চলে আসে। তাদের সঙ্গে সবিতার মেসোমশাই রতন বাবুও আসে। বৌমাকে বলেছিস তো ও যেন নিজের হাতে ভালো করে মেহেন্দি পড়ে? তুই তো ভালো করেই জানিস যে আমার ছেলের বউ বিয়ের সময় মেহেন্দি পড়েনি, তাই সেই কথা ভাবলেই আমার মন খারাপ হয়ে যায়। আর এখনকার দিনে মেয়েদের তো বেশি নাটক, বিয়ের সময় হাতে মেহেন্দি পড়লে নাকি বউয়ের হাত শুকনো হয়ে যাবে। কি সব যাতা! ছাড়ুন তো এসব। এমনিতেই বিয়ের পরপরই আপনার ছেলের সাথে আপনার বৌমার ডিভোর্স হয়ে গেছে। আপনি আর এগুলো নিয়ে চিন্তা করবেন না। এসব কিছু নিয়ে বেশি চিন্তা করলে আপনার তো শরীর খারাপ করবে। আপনার তো যথেষ্ট বয়স হয়েছে। সেই কারণে আমি খুব ভয় পাই রে। আমি চাই না তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটে যাক, তাই আমি খুব ভয় পাই। আমার ছেলের বউ তো কিরকম বিবেকহীন ভাবে আমার ছেলেকে বিয়ের পরেই ছেড়ে চলে গেল, আর বেশি মডার্ন সাজার জন্য বিয়ের সময় তো মেহেন্দি পড়েনি। সেই কারণেই আমি আমার হবু বৌমাকে 2 হাত আর পা ভরে মেহেন্দি পড়তে বলেছি। আমি পরমাকেও সব বুঝিয়ে পাঠিয়েছি। সবিতার হাতে মেহেন্দি পরা নিয়ে যেমন এক রকমের সমস্যা হয়, ঠিক অন্যদিকে অরিন্দমের বিয়ের পাঞ্জাবির বোতাম লাগানো নিয়ে ঠিক অন্য আর এক রকমের সমস্যা হয়ে দাঁড়ায়। অরিন্দম বিয়ের নানান রকম কাজের চাপে ভুলে যায় যে তার পাঞ্জাবিতে সোনার বোতাম লাগাতে হবে। তাই বিয়ের আগের দিন অরিন্দম নিজের পাঞ্জাবি নিয়ে সোনার বোতাম লাগানোর জন্য দোকানে চলে যায়। আর ঠিক তখনই অরিন্দমের সবিতার বান্ধবী রিয়ার সঙ্গে দেখা হয়। কি জামাই বাবু, পাঞ্জাবিতে বোতাম লাগাতে এসেছেন বুঝি? আরে হ্যাঁ গো, বুঝতেই তো পারছো বাড়ির একমাত্র ছেলে, সুতরাং বিয়ের সমস্ত দায়িত্ব আমার উপরই এসে পড়েছে। সেই কারণেই নিজের বিয়ের পাঞ্জাবিতে সোনার বোতাম নিজেকেই লাগাতে হচ্ছে। কিন্তু তুমি এখন এখানে কি করছো? আরে কালকে আপনাদের বিয়েতে যেতে হবে না, সেই কারণে আমার বরের পাঞ্জাবিতে রূপার বোতাম লাগাতে এসেছি। আপনার সাথে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে দেখে আমি তো খুব খুশি হয়েছি, কিন্তু আপনার তো ভাগ্যটাই খারাপ জানেন। ভাগ্য খারাপের কথা শুনে অরিন্দম বেশ চিন্তায় পড়ে। কেন? আমার ভাগ্য খারাপ কেন? তোমার বান্ধবীর মধ্যে কোনো সমস্যা আছে নাকি? দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলতে পারো, কারণ আমার বিয়ের এখন অনেক বাকি আছে। আরে না না, অত গুরুতর কিছু নয়। আসলে আপনার জন্য খুব খারাপ লাগছে আমার। আপনি আপনার নিজের হবু বউয়ের হাতের মেহেন্দিতে নিজের নাম লেখা দেখতে পাবেন না, কারণ সবিতার ছোটবেলা থেকে মেহেন্দির গন্ধে ভীষণ অ্যালার্জি। মেহেন্দির গন্ধ নাকে আসলেই ওর খুব হাঁচি কাশি হয়। ছোটবেলায় আমাদের যখন স্কুলে একবার অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল, তখন আমরা বন্ধুরা মিলে ভুল করে ওর হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। সেই সময় ওর ভীষণ শরীর খারাপ করেছিল, একেবারে হসপিটালে ভর্তি করার মতো অবস্থা। এই কথা শুনে অরিন্দম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ নিজের মাকে ফোন করে সবিতার মেহেন্দিতে অ্যালার্জির বিষয়টা জানিয়ে দেয়। তার আর এক মুহূর্ত দেরি না করে তখনই সবিতাদের বাড়িতে যাবে বলে ঠিক করে। রিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আজকেই আমাদের পাশের বাড়ির পার্লারের পরমা ওর হাতে মেহেন্দি পড়াতে গেছে। কি জানি মেহেন্দি পরিয়ে ফেলেছে কিনা। আমি আসছি, হ্যাঁ? আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। কালকে দেখা হচ্ছে তাহলে, বাই। এই বলে অরিন্দম নিজের পাঞ্জাবিতে সোনার বোতাম লাগানো ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে তার মায়ের সঙ্গে সবিতাদের বাড়িতে পৌঁছায়। সেই সময় পরমা সবিতার হাতে মেহেন্দি পরাতে যাবে, তখনই পিয়ালি দেবী পরমাকে আটকায়। না পরমা, আমার হবু বৌমার হাতে একদম মেহেন্দি স্পর্শ করবে না। ওর শরীরের কোনো অংশেই মেহেন্দি পরাতে হবে না। আমি চাই না আমার হবু বৌমা মেহেন্দি পড়ুক। কেন মামুনি, কি হয়েছে? আমি কি কিছু করেছি? তুমি আমাকে মেহেন্দি পরা থেকে আটকাচ্ছ কেন? আমি যদি মেহেন্দি না পরি তাহলে আমাদের বিয়েতে অশুভ কিছু ঘটতে পারে, তাই আমি মেহেন্দি পরবই।
না সবিতা, তোমাকে আর মেহেন্দি পড়তে হবে না, কারণ তোমার হাতে পায়ে মেহেন্দি পরার থেকে আমার কাছে তোমার শরীরের সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার ছেলের কাছ থেকে জানতে পেরেছি তোমার মেহেন্দির গন্ধে ভীষণ অ্যালার্জি, আর তোমার হাঁচি কাশি দেখে ভালো করে বোঝা যাচ্ছে যে তোমার শরীর খারাপ লাগছে, তাই তোমাকে আর মেহেন্দি পড়তে হবে না। নিজের শাশুড়ি মায়ের এরকম সাহায্যপূর্ণ মনোভাব দেখে সবিতা এবং তার মা ভীষণ পরিমাণে খুশি হয়। অরিন্দম যে রিয়ার কাছ থেকে এই মেহেন্দির অ্যালার্জির ব্যাপারটা জানতে পেরেছে, সেই বিষয়টাও সে সবিতাকে জানায়। তোমার প্রিয় বান্ধবী নিজের অজান্তেই আমাদের অনেক উপকার করেছে। তুমি এই সত্যি কথাটা নিজের মুখেই আমাদেরকে বলতে পারতে। আমার কাছে আমার সংসারের মঙ্গলের থেকেও বেশি প্রয়োজন তোমার সুস্থ থাকা, আর আমি একেবারে সিরিয়ালের শাশুড়ি মায়েদের মতো দজ্জাল শাশুড়ি মা নই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার অনেক ভুল হয়ে গেছে, আমার সত্যিই তোমাকে বলে দেওয়া উচিত ছিল। আমাকে প্লিজ ক্ষমা করে দিও মামুনি। আমি তোমাদের সবার সমস্যা বুঝতে পারছি, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে আমি এই এরিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস মেহেন্দি পরাই, আর আমার কাছে একটা সমস্যার সমাধানও আছে, যাতে কিনা সবিতার মেহেন্দির গন্ধে অ্যালার্জিও হবে না, আর সবিতা হাতে মেহেন্দিও পড়তে পারবে। সে কি, এরকম আবার হয় নাকি? আমি সবিতাকে প্লাস্টিক ডিজাইনের মেহেন্দি পরিয়ে দেব, কারণ আমার ব্যাগে স্টিকারের মেহেন্দি রাখা আছে। ওর হাতে একবার যদি স্টিকার মেহেন্দি পরিয়ে দিই, তাহলে কেউ বুঝতেই পারবে না যে ও অরিজিনাল পাতা মেহেন্দি পড়েছে নাকি স্টিকারের মেহেন্দি পড়েছে। তোমরা কেউ চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে দিচ্ছি। পরমার এই কথা শুনে সকলে ভীষণ পরিমাণে খুশি হয়। পরমা তার ব্যাগ থেকে স্টিকার মেহেন্দি বের করে সবিতার হাতে এবং পায়ে ভালো করে সেই মেহেন্দি পরিয়ে দেয়, ফলে সবিতার আর অ্যালার্জি হয় না। অন্যদিকে পিয়ালি দেবীর মনে বিয়েতে কোনো অশুভ ঘটনা ঘটার ভয়ও থাকে না। বিয়ের দিন সবিতা এরকম হাতে পায়ে মেহেন্দি পরে এবং বিয়ের লেহেঙ্গা পরে বিয়ের মণ্ডপে বসে পড়ে। এভাবেই অরিন্দম এবং সবিতার শুভ বিবাহ সম্পন্ন হয়। তুই ফুচকা খাওয়ার জন্য এত মিথ্যা কথা কেন বলছিস রে? আমি জানি তুই আগে কখনো ফুচকা খাসনি, বা ফুচকার প্রতি তোর একটা অন্য রকমেরই ভালোবাসা আছে, তাই বলে এভাবে তুই তোর বাবা মাকে ঠকাবি? এখন আর আমি আগে কখনো ফুচকা খাইনি এই কথাটা বলিস না। আমি ফুচকা খেয়েছি, হয়তো তোদের থেকে কম খেয়েছি, কিন্তু প্রথমবারে এই আমি অনেকগুলো ফুচকা খেয়েছি। তোকে তো তোর বাবা মা ফুচকা এনে খাইয়েছে, তারপরে তুই এমন মিথ্যা কথা কেন বলছিস? বাবা মা তো আমার জন্যই রোজগার করে, ওরা আমাকে অন্য কোনো কাজের জন্য হাত খরচ দেয় না, শুধুমাত্র পড়াশোনার কথা বললে তবেই টাকা দেয়, তাই তো আমাকে এগুলো বলতে হয়। তোর বাবা মা সকাল সন্ধ্যা কত খাটে সেটা আমরা দেখতে পাই, আর তুই দেখতে পাস না? এরকম করিস না সুমিতা, ওরা জানতে পারলে ওদের তো কষ্ট হবে। প্রথমবার যখন ফুচকাটা ওরাই এনে খাইয়েছে, তখন বাকি দিনগুলোতে আমার ফুচকা খাবার লোভও ওদেরই মেটাতে হবে, আর এটাই তো স্বাভাবিক। যা খুশি কর, আমার তোকে সাবধান করার কথা মনে হলো তাই তোকে সাবধান করলাম, এরপর আমি আর তোকে কিচ্ছু বলবো না। ফুচকা একটা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য খাবার, তবে ফুচকা খাওয়ার জন্য মানুষের জীবনে যে কত কিছু হয়ে যেতে পারে সেটা আমরা অনেকেই ধারণা করতে পারি না। এই যেমন সুমিতা এবং তার পরিবার এতটাই গরিব যে সুমিতা একবার ফুচকা খাওয়ার কথা বললেও তার বাড়ির লোক তাকে আগামী কয়েকদিনের সংসার খরচের হিসাব দিতে থাকে। এমন নয় যে তার বাবা মা তাকে ভালোবাসে না বা তারা খুব কিপটে, আসলে কিশোর এবং মধুমিতা দুজনেই প্রচন্ড কষ্ট করে তাদের সংসার চালায়, তাই তারা অর্থের মূল্যটা বোঝে। সেই কারণেই তাদের মেয়ে অযথা ওই ছোট ছোট জল এবং সিদ্ধ আলু ভর্তি ময়দার গোল্লা খেয়ে টাকা নষ্ট করুক, সেটা তারা চায় না। সুস্মিতার ক্লাস 9-এ পড়ে, কিন্তু তবুও সে কখনো একটা ফুচকাও চেখে দেখার সুযোগ পায়নি। তোমরা এত অদ্ভুত কেন? প্রত্যেকদিন তো দুজনে সবজি বিক্রি করে হোক কিংবা অটো চালিয়ে হোক মোটামুটি কিছু টাকা তো রোজগার করছো, তারপরেও আমাকে 20 টাকা দিতেও তোমাদের এত সমস্যা হয় কেন? একদিন 20 টাকা দিয়ে যদি এই ঘটনা থেমে যেত তাহলে হয়তো দিতাম। এমন একটা সুস্বাদু জিনিস একবার খেলেই তোর মাঝে মাঝেই তো সেটা খাওয়ার ইচ্ছা হবে। ভবিষ্যতে অনেকগুলো টাকা খরচার হাত থেকে আমরা নিজেকে বাঁচাতে চাইছি, এই আর কি। মাঝে মাঝে মনে হয় তোমাদের মতো কিপটে বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। সবকিছুতে এত কার্পণ্য করে মানুষ বাঁচে কিভাবে? আমরা কিপটে নয় রে মা, তবে হ্যাঁ আমরা বড্ড ভীতু। আজ যদি সংসার খরচে সব টাকা শেষ করে দিই তাহলে কাল কিভাবে চালাবো, আর সেই চিন্তাতেই কতদিন ধরে তোর মা আর আমি হাত পেটা খেয়ে ঘুমিয়েছি জানিস। তাহলে আমার কোনো বন্ধু যদি আমাকে ফুচকা খাওয়াতে বা অন্য কোনো খাবার খাওয়াতে চায়, তোমরা সেটাতেও কেন বারণ করো? এরকম চলতে থাকলে আমাদের বাড়িতে তো কোনোদিনও এক টুকরো ফুচকাও আসবে না।
আমরা ওই একই কারণে বারণ করি। তুই যদি একবার বাইরের কোনো খাবারের স্বাদ পেয়ে যাস তাহলে তোর আর ঘরের খাবারও খেতে ভালো লাগবে না, আর প্রত্যেকদিন এসব ভুলভাল খাবারের পেছনে আমাদের টাকা নষ্ট হবে। আর যখন তুই দেখবি আমাদের থেকে পাচ্ছিস না, তখন তুই তোর বন্ধু বান্ধবদের থেকে আবার খাবার কথা ভাববি, এতে করে তোরই মান সম্মান নষ্ট হবে। সত্যি বাবা, তোমরা কত ভাবো, এত ভেবেও তো নিজেদের অবস্থার উন্নতি করতে পারলে না। এত বুদ্ধি করে টাকা পয়সা খরচ করেও নিজের মেয়েকে 20 টাকা ফুচকার জন্য দিতেও তোমাদের এত কিছু ভাবতে হচ্ছে। এই বলে সুমিতা সেখান থেকে চলে যায়। যখনই সে বাড়িতে নতুন কোনো খাবার খাওয়ার কথা বলে তখনই তাদের বাড়িতে এমন একটা অবস্থাই তৈরি হয়। এইভাবে হিসাব করে করে সমস্ত শখ আহ্লাদ ধুলোয় মিশিয়ে দিতে সুমিতার একেবারেই ভালো লাগে না। সুমিতার বন্ধুরা স্কুলের পরে টিউশনের পরে কতবার সবাই একসঙ্গে ঘুরতে যায়, মজা করে কত কিছু খায়, কিন্তু সুমিতার সেই ভাগ্য কখনোই হয় না। তার বন্ধুরা যে তাকে ডাকে না তা নয়, তবে ওই সুমিতার বাবা মায়ের নির্দেশ অনুযায়ী কারো টাকা দিয়ে কেনা খাবারও সুমিতা খেতে পারবে না, তাই সে যেতে পারে না। এমনই একদিন, আজকে আমরা ওই দীনেশ ফুচকাওয়ালার দোকানে যাচ্ছি, তুই যাবি? দীনেশ কাকু যা দারুণ ফুচকা বানায় না, যদি তুই একদিন ওই কাকুর বানানো ফুচকা খাস তাহলে এই জীবনে আর কোনোদিনও অন্য কারোর হাতের ফুচকা খেতে চাইবি না। আমার কাছে পয়সা নেই রে, তুই তো জানিস আমার বাবা মা আমাকে কোনো রকমের হাত খরচই দেয় না। উপরওয়ালাই জানে আমি কবে একটু শান্তি করে ফুচকা খেতে পারবো। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমি দিলে আমার থেকেও কি তোর খেতে ইচ্ছা করবে না? চল না, আজকে আমি তোকে কিনে খাওয়াবো। বেকার বেকার ওকে ডেকে সময় নষ্ট করিস না, তুইও জানিস আর আমিও জানি যে ও আসবে না। চল এবার তাড়াতাড়ি, দীনেশ কাকুর দোকানে কিন্তু বড্ড ভিড় হয়। অর্কর কথা শুনে সুমিতার বড্ড খারাপ লাগে। সে মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই তার জন্য যে একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা সুমিতা নিজেও জানতো না। প্রত্যেকদিন সে বাড়ি ফিরলে তার মা এসে দরজা খুলে দেয়, তবে সেদিন খুলে দেয়নি। আর এটা দেখে সুমিতার বেশ খারাপ লাগে, তাই সে রাগ করে ঘরের দিকে চলে যেতে যাবে এমন সময় তার মা তাকে আটকায়। আমাদের কারোর সাথে দেখা না করে চলে যাচ্ছিস যে, কিছু হয়েছে? আর কি হবে, আজকেও আমার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেল। ওরা বলল ওই পাশের পাড়ে যে দীনেশ ফুচকাওয়ালা বসে তার কাছে সবাই মিলে ফুচকা খেতে যাবে। আর তুই ওদের সাথে যেতে পারিসনি বলে তোর রাগ হয়েছে, তাই তো? শুধু সেটা নয়, আমি বাড়িতে আসলে প্রত্যেকদিন তুমি কত হাসি মুখে দরজা খুলে দাও, আজকে তো সেটাও করলে না, তাই আমি নিজের ঘরে চলে যাচ্ছিলাম। তার কথা শুনে তার মা রান্নাঘরের দিকে যায়। সুমিতার এই দেখে আরো রাগ হয়। কিছুক্ষণ পরে তার মা রান্নাঘর থেকে একটা প্লেটে বেশ অনেকগুলো ফুচকা নিয়ে তার সামনে আসে। এমন অদ্ভুত ঘটনা দেখে সুমিতা একেবারে চমকে যায়। এতগুলো ফুচকা তুমি কোথায় পেলে? বাবা নিয়ে এসেছে না তুমি? কোথা থেকে এনেছো? কে দিয়েছে বলো না? তোর বাবাই নিয়ে এসেছে, তবে কে দিয়েছে, কোথা থেকে এনেছে এসব আমি কিচ্ছু জানি না। ওই দীনেশ ফুচকাওয়ালার থেকেই নিয়ে এসেছি, আজ বোধহয় তোর কপালে ওখানকার ফুচকা খাওয়াই লেখা ছিল। এই কথা শুনে আনন্দে সুমিতার চোখগুলো যেন জলজল করে ওঠে। সে বুঝতে পারে না সে কি উত্তর দেবে। আর দেরি না করে সে একটার পর একটা সব ফুচকা নিমেষের মধ্যেই খেয়ে শেষ করে ফেলে। ফুচকা এত সুস্বাদু খেতে হয় আমি সত্যিই জানতাম না। তুমি এতগুলো ফুচকা কোথা থেকে পেলে বাবা? আজ আমার অটোতে একজন ভদ্রলোক উঠেছিল, কিন্তু অটোর ভাড়া দেওয়ার মতো তার কাছে খুচরো পয়সা ছিল না। সে কিভাবে আমাকে অটো টাকা শোধ করবে কিছুই ভেবে পাচ্ছিল না, আর আমার কাছেও 500 টাকার খুচরো ছিল না। তাই লোকটা তোমাকে ফুচকা কিনে দিল? হ্যাঁ, ওই লোকটা দীনেশ ফুচকাওয়ালার থেকে ফুচকা নিতে এসেছিল। ওর থেকে ফুচকা নিয়ে আমায় খুচরো টাকা দেবে বলে দাঁড় করিয়ে রেখেছিল। তারপর নিজেই অটোর ভাড়ার সময় 1 প্যাকেট ফুচকা আমার হাতে ধরিয়ে দিল। ইস, তুমি এত কষ্ট করে ফুচকাটা আনলে আর আমি তোমাদের কাউকে না দিয়ে সবটাই খেয়ে নিলাম। যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরাও বুঝতে পারতে আসলে ফুচকা কতটা সুস্বাদু খেতে হয়। তুই খেতে পেয়েছিস, আমরা তাতেই খুশি। তোকে আর এত কিছু ভাবতে হবে না। এখন যা তো, ঘরে গিয়ে বিশ্রাম কর। জীবনে প্রথমবার ফুচকার স্বাদ পেয়ে সুমিতার মাথা ঠিক থাকে না। তার বাবা মা যেই ভয়টা করতো সেটাই হয়। এখন সুমিতার প্রত্যেক দিনই ওই দীনেশের ফুচকা খাওয়ার লোভ হতে থাকে, কিন্তু কিভাবে খাবে, কার কাছ থেকে টাকা নেবে, এসব ভেবে ভেবে সুমিতার রাতের ঘুম প্রায় উড়ে যায়।
এখন সে প্রত্যেকদিন ফুচকা খাওয়ার জন্য নতুন বাহানা শুরু করে। সুমিতা ভালো করেই জানে তার বাবা মা তাকে অন্য কোনো কারণে 1 টাকাও দিতে না চাইলেও পড়াশোনার জন্য খরচা করার টাকা তার বাবা মা তাকে ঠিকই দেবে। ফুচকা খাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে সুমিতা প্রায় দিনই মিথ্যা কথা বলতে শুরু করে। কালকে আমাদের স্কুলে একটা বড় প্রোগ্রাম আছে, আর সেই জন্য সকল ছাত্রছাত্রীদের 50 টাকা করে চাঁদা দিতে হবে। তোমরা কিন্তু কালকে আমি স্কুলে যাওয়ার আগেই টাকাটা দিয়ে দিও। 50 টাকা? এতজন ছাত্রছাত্রীর কাছ থেকে 50 টাকা করে নেবে মানে তো অনেক বড় প্রোগ্রাম হবে। সেখানে কি আমি আর তোর বাবা যেতে পারবো? এখন যদি এরা আমার সাথে যেতে চাই তাহলে তো আমি ধরা পড়ে যাব। যাই বলি সবেতেই তো সমস্যা। কি করি আমি এখন? দেখেছো আমাদের মেয়ে কেমন ভাবতে বসে গেল। হয়তো ওর স্কুলের প্রোগ্রামে ওর গরিব বাবা মাকে নিয়ে যেতে চাই না। এরকম কিছু নয় বাবা, শুধু ভুলভাল কথা বলো না তো। আসলে কারোর বাড়ির লোকেরা ওই প্রোগ্রামে গেলে জনপ্রতি 100 টাকা করে দিতে হবে। তার মানে তোমরা দুজনে গেলে আরো 200 টাকা দিতে হবে। তোমরা যদি যেতে চাও তাহলে কালকে আমাকে 250 টাকা দিয়ে দিও। এত টাকার কথা শুনি কিশোর এবং মধুমিতা দুজনেই সুমিতা স্কুলে যাবে না বলে দেয়। সুমিতা এই শুনে বেশ আনন্দ পায়। পরের দিন সকালবেলা মধুমিতা তার হাতে 50 টাকা দিলে সে স্কুল ফেরার পথে ফুচকা খেয়ে বাড়ি ফেরে। প্রত্যেকদিন তার মিথ্যা কথা বলা বাড়তেই থাকে। কোনোদিন স্কুলের প্রোগ্রাম, আবার কোনোদিন স্কুলের জন্য বই কেনা, এই সমস্ত মিথ্যা একটার পর একটা চলতেই থাকে। তার বান্ধবী পারুল তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সুমিতা কারোর কোনো কথাই শোনে না। আজকাল তোর স্কুলের খরচাটা একটু বেশিই বেড়ে গেছে। বাকিদের মায়েদের তো জিজ্ঞাসা করে দেখলাম, ওদের তো এত খরচা হয় না। কার মাকে জিজ্ঞাসা করেছো তুমি? সে তোমাকে কি বলেছে আমি জানি না, তবে সে হয়তো তার বাচ্চার স্কুলের ব্যাপারে কিছু খোঁজ রাখে না। তার মানে তুই বলতে চাইছিস পারুলের মা তোদের স্কুলের ব্যাপারে কিছু জানে না, তাই তো? আর পারুলও নিশ্চয়ই জানে না। পারুল? ওকে তুমি জিজ্ঞাসা করেছো? তোমার কি নিজের মেয়েকে বিশ্বাস হয় না? বাকিদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমার সম্মানটা কোথায় নিয়ে গেলে বলো তো? আমাদের রক্ত জল করা পয়সা তুই ঠিকভাবে ঠিক জায়গায় খরচা করছিস কিনা সেটা জানতে চাইবো না? তুই জানিস না প্রত্যেকদিন আমি আর তোর বাবা কত কষ্ট করে ঘরে 2 পয়সা রোজগার করে নিয়ে আসি? কেন করি এসব? যাতে তুই একটা ভালো ভবিষ্যৎ পাস। আর তুই এভাবে দিনের পর দিন আমাদের মিথ্যা কথা বলছিস। মিথ্যা? কি মিথ্যা কথা? আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। আমার যা খোঁজ নেওয়া ছিল আমি খোঁজ নিয়েছি। এবার তুই বল, তুই প্রত্যেকদিন কেন মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিস? ফুচকা খাওয়ার জন্য? এটাই কারণ তো? হ্যাঁ, এটাই কারণ। আমি আর কি বলবো বলো? তোমরা কখনো নিজে থেকে আমার হাতে হাত খরচের টাকা দাও যে আমি একটু ফুচকা কিনে খেতে পারবো? তোমরা সোজাভাবে দাও না দেখে আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে টাকা নিতে হয়। তোমরা দুজনে মিলে রোজগার করো, কম হলেও দুজনেই তো করো। আর শুধুমাত্র বাবার টাকায় কষ্ট সৃষ্টি আমাদের সংসার চলে। তাহলে তোমার টাকাগুলো দিয়ে তুমি কি করো? নিজের রোজগারের টাকা তুমি তো নিজের সুবিধার জন্য জমিয়ে রাখতে পারো। আর আমি মিথ্যা বলে 20-25 টাকা নিলেই দোষ? সুমিতার মুখে এমন কথা শুনে মধুমিতার চোখে জল চলে আসে। কিশোর অনেকক্ষণ ধরেই ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের মা মেয়ের কথা শুনছিল। সুমিতার এই কথা শুনে সে ঘরের ভেতরে ঢুকে আসতে বাধ্য হয়। তুই যেই টাকাগুলো ফুচকা খেয়ে উড়িয়ে দিতে চাইছিস, তোর মা প্রত্যেকদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে সেই টাকাগুলো একটু একটু করে জমিয়ে রাখছে, যাতে তোকে বড় কলেজে ভর্তি করতে পারে বা তোকে অন্য শহরে পাঠাতে পারে, যেটা তোর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। বাবার মুখে এমন কথা শুনে সুমিতা একেবারে হতভম্ব হয়ে যায়। সে এতদিন ভাবতো তার বাবা মা ইচ্ছা করে কিপটিমি করে আর গরিব হয়ে জীবন কাটায়, কিন্তু তার বাবা মা যে তাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে এটা সে কল্পনাও করতে পারেনি। এই কথা শোনার পর সুমিতা কাঁদতে কাঁদতে হাত জোড় করে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। অনেকদিন ধরে শিখতে শিখতে আমি এখন ফুচকা বানানো শিখে গেছি। এবার থেকে দিনেশ, মুকেশ আর কারোর কাছে তোকে ফুচকা খেতে যেতে হবে না। তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি আমি তোকে প্রত্যেকদিন ফুচকা বানিয়ে খাওয়াবো, ঠিক আছে?